নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাবো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, কৌটোর ভূত। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। জয়তিলকবাবু যখনই আমাদের গাঁয়ের বাড়িতে আসতেন তখনই আমরা অর্থাৎ ছোটরা ভারী খুশিয়াল হয়ে উঠত। তখনকার অর্থাৎ প্রায় 30 বছর আগেকার পূর্ববঙ্গের গাঁগঞ্জ ছিল আলাদা রকম। মাঠঘাট, খালবিল, বন জঙ্গল মিলে এক আদিম আরণ্যক পৃথিবী। সাপখোপ, জন্তু জানোয়ার তো ছিলই, ভূত পেতেরও অভাব ছিল না। আর ছিল নির্জনতা। তবে আমাদের বিশাল যৌথ পরিবারে মেলা লোকজন, মেলা কাচ্চা বাচ্চা। মেয়ের সংখ্যাই অবশ্য বেশি, কারণ বাড়ির পুরুষেরা বেশিরভাগই শহরে চাকরি করত, আসতো কালে ভদ্রে। বাড়ি সামাল দিত দাদু টাদু গোছের বয়স্করা। বাবা কাকা দাদাদের সঙ্গে বলতে কি আমাদের ভালো পরিচয়ই ছিল না, তারা প্রবাসে থাকতো। বাচ্চারা মিলে আমরা বেশ হই হুল্লোড় বাজিতে সময় কাটিয়ে দিতাম। তখন পড়াশোনার চাপ ছিল না, ভয়াবহ কোনো শাসন ছিল না, যথেষ্ট স্বাধীনতা ছিল। কিন্তু অভাব ছিল একটা জিনিসের, আমাদের কেউ যথেষ্ট পাত্তা বা মূল্য দিত না। জয়তিলকবাবু দিতেন, আত্মীয় নন, মাঝে মধ্যে এসে হাজির হতেন। কয়েকদিন থেকে আবার কোথায় যেন উধাও হয়ে যেতেন। কিন্তু যে কয়েকটা দিন থাকতেন, বাচ্চাদের গল্পে আর নানা রকম মজার খেলায় মাতিয়ে রাখতেন। মাথায় টাক, গায়ের রং কালো, বেটে আঁটো গড়ন আর পাকা গোঁফ ছিল তার। ধুতি আর ফতুয়া ছিল 12 মেশে পোশাক। শীতে একটা মোটা চাদর, সর্বদাই একটা বড় বোঁচকা সঙ্গে থাকতো। শুনতাম তার নাকি ফলাওয়ের কারবার। তিনি নাকি সব কিছুই কেনেন আবার বেচেন। যা পান তাই কেনেন, যাকে পান তাকেই বেচেন, কোনো বাছাবাছি নেই। সেবার মাঘ মাসের এক সকালে আমাদের বাড়ি এসে হাজির হলেন। হাজির হয়েই দাদুকে বললেন, গাঙ্গুলি মশাই, এবার কিছু ভূত কিনে ফেললাম। দাদু একটু কানে কম শোনেন, মাথা নেড়ে বললেন, খুব ভালো, এবার বেচে দাও। জয়তিলকবাবু কাঁচু মাচু মুখ করে বললেন, সেটাই তো সমস্যা, ভূত কেনে কে? খদ্দের দিন না। খদ্দর? না বাপু, ও সব আমি পড়ি না, স্বদেশীদের কাছে যাও। আহা, খদ্দর নয়, খদ্দের মানে গ্রাহক। গায়ক? না বাপু, গান বাজনা আমার আসে না। জয়তিলকবাবু অজ্ঞতা ক্ষান্ত দিয়ে আমাদের সঙ্গে এসে জুটলেন। তিনি ভূত কিনেছেন শুনে আমাদের চোখ গোলা গোলা। ঘিরে ধরে ভূত দেখাও বলে মহা শোরগোল তুলে ফেললুম। প্রথমে কিছুতেই দেখাতে চান না, শেষে আমরা ঝুলোঝুলি করে তার গোঁফ আর জামা ছিঁড়ে ফেলার উপক্রম করাই বললেন, আচ্ছা আচ্ছা দেখাচ্ছি, কিন্তু সব ঘুমন্ত ভূত, শুকিয়ে রাখা। সে আবার কি? আহা, যেমন মাছ শুকিয়ে শুটকি হয় বা আম শুকিয়ে আমসি হয়, তেমনই আর কি, বহু পুরনো জিনিস। জয়তিলক তার বোঁচকা খুলে একটা জং ধরা টিনের কৌটো বের করলেন। তারপর খুব সাবধানে ভেতরে উঁকি মেরে দেখে নিয়ে ফিসফিস করে বললেন, বেশি গোলমাল করো না, এক এক করে উঁকি মেরে দেখে নাও, ভূতেরা জেগে গেলেই মুশকিল। কি দেখলুম তা বলা একটা সমস্যা। মনে হলো
শুকনো পলতা পাতার মতো 4-5টা কেলে কুষ্টি জিনিস কৌটোর নিচে পড়ে আছে। কৌটোর ভিতরটা অন্ধকার বলে ভালো বোঝাও গেল না। জয়তিলক টপ করে কৌটোর মুখ এঁটে দিয়ে বললেন, আর না, এসব বিপজ্জনক জিনিস। বলাই বাহুল্য, ভূত দেখে আমরা আদপেই খুশি হইনি। আমরা সিদ্ধান্ত নিলাম যে ওগুলো মোটেই ভূত নয়। জয়তিলক বাবুকে ভালো মানুষ পেয়ে কেউ ঠকিয়েছে। জয়তিলক বাবু মাথা নেড়ে বললেন, না হে, ঠকায়নি। চৌধুরী বাড়ির বহু পুরনো লোক হলো গোলক। সারা জীবন কেবল ভূত নিয়ে কারবার। তা তখন শেষ অবস্থা, মুখে জল দেওয়ার লোক নেই। সেই সময়টায় আমি গিয়ে পড়লাম, সেবা টেবা করলাম খানিক, কিন্তু তার তখন ডাক এসেছে। মরার আগে আমাকে কৌটোটা দিয়ে বলল, তোমাকে কিছু দিয়ে এমন সাধ্য নেই, তবে কয়েকটা পুরনো ভূত শুকিয়ে রেখেছি, এগুলি নিয়ে যাও, কাজ হতে পারে। ভূতগুলোর দাম হিসেব করলে অনেক, তা তোমার কাছ থেকে দাম নেবই বা কী করে, আর নিয়েই বা হবে কি? তুমি বরং আমাকে 5 টাকার রসগোল্লা খাওয়াও, শেষ খাওয়া আমার। এই বলে জয়তিলকবাবু একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। আমরা তবু বিশ্বাস করছিলুম না দেখে জয়তিলকবাবু বললেন, মরার সময় মানুষ বড় একটা মিছে কথা বলে না। তবু আমাদের বিশ্বাস হলো না, কিন্তু সে কথা আর বললুম না তাকে। দুপুরবেলা যখন জয়তিলকবাবু খেয়ে দিয়ে ভুঁড়ি ভাসিয়ে ঘুমোচ্ছেন, ঠিক সেই সময়ে আমি আর বিশু তার ভূতের কৌটো চুরি করলুম। এক দৌড়ে আমবাগানে পৌঁছে কৌটো খুলে ফেললুম। উপুর করতেই 5টা শুকনো পাতার মতো জিনিস পড়ল মাটিতে। হাতে নিয়ে দেখলুম খুব হালকা, এত হালকা যে জিনিসগুলো আছে কি নেই তা বোঝা যায় না। ঘুরিয়ে ফিরিয়ে দেখে মনে হলো এগুলো পাতা তাটা নয়, অনেকগুলো ঝুল জাতীয় জিনিস, তবে পাক খাওয়ানো, বেশ ঠান্ডাও। বিশু বলল, ভূত কি না তা প্রমাণ হবে যদি ওগুলো জেগে ওঠে। তা জাগাবে কি করে? আগুনে দিলেই জাগবে, ছ্যাঁকার মতো জিনিস নেই। আমরা শুকনো পাতা আর ডাল জোগাড় করে কিছুক্ষণের মধ্যেই আগুন জ্বেলে ফেললুম। আঁচ উঠতেই প্রথমে একটা ভূতকে আগুনের মধ্যে ফেলে দিলুম। প্রথমে একটা উৎকট গন্ধ উঠল, তারপর আগুনটা হঠাৎ হাত দেড়েক লাফিয়ে উঠল, একটু কালো ধোঁয়া বেরিয়ে এলো। তারপরই ধড়াস করে অন্তত 5.5 ফুট উঁচু একটা কেলে চেহারার বিকট ভূত আমাদের সামনে দাঁড়িয়ে পড়ল। চোখ দুখানা কটমট করছে। ওরে বাবা রে বলে আমরা দৌড়াতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলুম। পড়ে গিয়ে দেখলুম জ্যান্ত ভূতটা আর 4টে ঘুমন্ত ভূতকে তুলে আগুনে ফেলে দিচ্ছে। চোখের পলকে 5-5টা ভূত বেরিয়ে এলো। তারপর হাসতে হাসতে তারা আমবাগানের ভিতর দিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে লাগলো। ঘটনাটির কথা আমরা কাউকেই বলিনি। জয়তিলকবাবুর শূন্য কৌটোটা যথাস্থানে রেখে দিয়ে এলুম। সেই রাত্রি থেকে আমাদের বাড়িতে প্রবল ভূতের উপদ্রব শুরু হয়ে গেল। রান্নাঘরে ভূত, গোয়ালে ভূত, শোয়ার ঘরে ভূত, পুকুরে ভূত, কুয়োপাড়ে ভূত। এই তারা হি হি করে হাসে,
এই তারা মাছ চুরি করে খায়, এই ঝি চাকরদের ভয় দেখায়, সে ভীষণ উপদ্রব। ভূতের দাপটে সকলেই তটস্থ। জয়তিলকবাবু এইসব কাণ্ড দেখে নিজের কৌটো খুলে মাথায় হাত দিয়ে বসলেন। বললেন, এহে, ভূতগুলো পালিয়েছে তাহলে। ইস, কি দারুণ জাতের ভূত ছিল, বেচলে মেলা টাকা পাওয়া যেত। না, ভূতগুলোকে ধরতেই হয় দেখছি। এই বলে জয়তিলকবাবু মাছের জাল নিয়ে বেরোলেন। ভূত দেখলেই জাল ছুঁড়ে মারেন, কিন্তু জালে ভূত আটকায় না। জয়তিলকবাবু আঠা কাঠি দিয়ে চেষ্টা করে দেখলেন, কিন্তু ভূতের গায়ে আঠাও ধরে না। এরপর জাপটে ধরার চেষ্টাও যে করলেন না তাও নয়, কিন্তু কিছুতেই ভূতেদের ধরা গেল না। দুঃখিত জয়তিলকবাবু কপাল চাপড়ে আবার শুটকি ভূতের খোঁজে বেরিয়ে পড়লেন। 5-5টা ভূত দাপটে আমাদের বাড়িতে রাজত্ব করতে লাগলো। আজ তাহলে এই পর্যন্ত। পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আসছে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।